তাহলে আগের দিন আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এতটা অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে দেখব ট্রায়াঙ্গেল থেকে, এবং ট্রায়াঙ্গেলের কিছু কনগ্রুয়েন্সের প্রপার্টি আছে, ওগুলোও জানবো। তো বেসিক্যালি আমরা যে অ্যাপ্রোচে যাচ্ছি ওটা টার্গেট হচ্ছে থিওরিটিক্যাল জায়গাটা একবার করে ছুঁয়ে যাওয়া, তারপর যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন অনেক ভালো ভালো কোশ্চেন আমরা করব। আগে থিওরিগুলো ক্লিয়ার করে নিতে হবে। দেখো তাহলে আগের চ্যাপ্টারে আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস জেনেছি, আজকে জানবো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল কিছু না, একটা প্লেন ফিগার যেটা তিনটে লাইন দিয়ে বাউন্ডেড হয়। ঠিক আছে, তিনটে লাইন দিয়ে বাউন্ডেড এমন একটা প্লেন ফিগার তাকে বলা হবে ট্রায়াঙ্গেল। আর এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা যদি এবিসি বলি, এ বি সি এই তিনটে পয়েন্ট কিন্তু কোলিনিয়ার যেন না হয়। কারণ যদি এরা তিনজনে একই লাইনের উপর থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো রকম ট্রায়াঙ্গেল তৈরি হবে না। তাহলে এটা ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার জন্য প্রথম কন্ডিশন যে এ বি সি এই তিনটে পয়েন্ট যেন কোলিনিয়ার না হয় বা একই লাইনের উপর না থাকে। তাহলে তখন এই যে লাইন সেগমেন্ট গুলো পাচ্ছি আমরা, এ বি, বিসি, সি এ, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এবং এই এ বি সি এই তিনটে পয়েন্টকে বলা হবে ট্রায়াঙ্গেলের ভার্টিসেস, এবং এ বি বিসি সি এ এগুলোকে বলা হবে ট্রায়াঙ্গেলের সাইড বা বাহু। আর এখানে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এগুলোকে বলা হবে ট্রায়াঙ্গেল এবিসির এক একটা অ্যাঙ্গেল। এবার আমরা এখানে লিখে রেখেছি যে আমরা যখন ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া থাকবে তখন এত বড় বড় না লিখে ডিরেক্ট লিখে দেবো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, মানেটা বুঝিয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কিছু নেই, নোটেশনটা দেওয়া আছে, এইভাবে লিখি আমরা ত্রিভুজ এবিসি। এবার টাইপস, টাইপস অফ ট্রায়াঙ্গেল, কত রকমের ট্রায়াঙ্গেল হয় এটা আমরা দুটো ভিত্তিতে ভাগ করতে পারি। প্রথম ভিত্তি হচ্ছে সাইড, সাইডের ক্যারেক্টার কেমন তা অনুযায়ী আমরা ট্রায়াঙ্গেলকে তিনটে ভাগে ভাগ করতে পারি, এবং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলো কেমন তার বেসিসে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে জানবো যে সাইডের বেসিসে যেই তিনটে ভাগ হয় কেমন কেমন হয়। প্রথমে হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল, যেটা আমরা বাংলায় বিষমবাহু ত্রিভুজ বলি। এমন একটা ট্রায়াঙ্গেল যার যে কোনো দুটো বাহু ইকুয়াল নয়। মানে এটা কি হচ্ছে, কোনো বাহুই একে অপরের সঙ্গে ইকুয়াল নয়, প্রত্যেকটা সাইড হচ্ছে আমার আনইকুয়াল, তখন ওই ধরনের ট্রায়াঙ্গেলকে বলবো স্কেলিন ট্রায়াঙ্গেল। এবারে আসছি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, প্রত্যেকেই জানো, তবু একবার করে রিভিশন হয়ে যাক। একটা ট্রায়াঙ্গেল যার কেবল দুটো সাইড ইকুয়াল হবে তাকে বলা হবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেটার বাংলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো দুটো বাহু কিন্তু ইকুয়াল হবে। আর ইকুইল্যাটারাল, যেটা বাংলায় বলা হয় সমবাহু ত্রিভুজ, এমন একটা ট্রায়াঙ্গেল যার তিনটে সাইডই ইকুয়াল তাকে বলা হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার একটা কথা খেয়াল রাখবে, যে কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতে পারে, কিন্তু উল্টোটা ট্রু নয়। অর্থাৎ আইসোসেলেস হলে যে তোমার ইকুইল্যাটারাল হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ এখানে দুটো বাহুর কথা বলছে, আর এখানে তিনটে বাহু ইকুয়াল হচ্ছে মানে দুটো তো হবেই। কাজেই এইটার থেকে এইটাতে আমরা যেতে পারবো, কিন্তু এখান থেকে এইদিকে আমরা যেতে পারবো না। এবার দেখো কোণের ভিত্তিতে বা অ্যাঙ্গেলের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যাকিউট ট্রায়াঙ্গেল, যেটা আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এমন একটা ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট, অ্যাকিউট মানে লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে তিনটে কোণই। ঠিক আছে, তো তাকে বলা হবে অ্যাকিউট ট্রায়াঙ্গেল, যার তিনটে অ্যাঙ্গেলই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, বা একে বলা হবে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এবার আসছি রাইট ট্রায়াঙ্গেল, যেটা বাংলায় বলা হয় সমকোণী ত্রিভুজ। এমন একটা ট্রায়াঙ্গেল যার কেবল একটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাকে বলা হবে রাইট ট্রায়াঙ্গেল বা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এবার আসছি অবটিউজ ট্রায়াঙ্গেল, যেটাকে বাংলায় বলা হয় স্থূলকোণী ত্রিভুজ।
এমন একটা ট্রায়াঙ্গেল যার কেবল একটা অ্যাঙ্গেল হবে অবটিউজ অ্যাঙ্গেল, তাকে বলা হবে অবটিউজ ট্রায়াঙ্গেল বা অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। আর একটু আগে যেটা বললাম, ইকুইল্যাটারাল হলে ওটা কিন্তু আইসোসেলেস হতে পারে, কিন্তু উল্টোটা ট্রু নয়, এটা খেয়াল রাখতে হবে। এবারে আসছি অ্যাঙ্গেল সাম প্রপার্টি। প্রত্যেকেই জানো যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওটাই the sum of the three angles of a triangle is 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর এখানে আর কি আছে, এটা প্রুফ আছে, প্রুফটা তো আমাদের দরকার নেই। এবারে আমরা এটা জানবো, এটা খুব ইম্পর্টেন্ট, একটা করলারি হতে পারে, কিন্তু প্রচুর অঙ্ক আমরা এটা দিয়ে করে থাকি। দেখবে বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল a/2। আমরা করি কি করি, এই একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, যার বি কোণের বাইসেক্টর এবং সি কোণের বাইসেক্টর, এরা দুজনেই হচ্ছে বাইসেক্টর। এরা দুজন ও বিন্দুতে যদি মিট করে, তাহলে এই অ্যাঙ্গেল বিওসি আমরা কি করে পেতে পারি না, 90 ডিগ্রি প্লাস এই যে এ অ্যাঙ্গেলটা আছে এর অর্ধেক, তাহলেই এটা পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, বা এই ধরনের যখনই তুমি কোনো জায়গায় অঙ্ক দেখতে পাবে এই ফর্মুলাটা ইউজ করবে। আচ্ছা, আর কি আছে, ক্লিয়ার হচ্ছে তো? বেসিক একদম এগুলো, কোনো জায়গায় প্রবলেম হলে বলবে। এবার দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যেটা আমরা বলি কি বহিক কোণ। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি, ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখছি, একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, যার সাইড বিসি, বিসি সাইডটাকে আমরা যদি বাড়িয়ে দিই বিডি রে অবধি, অর্থাৎ বিসি সাইডটাকে যদি আমরা বর্ধিত করি বিডি অবধি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এসিডি, এটা ট্রায়াঙ্গেলের বাইরে তৈরি হচ্ছে, একে বলা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাট সি, সি বিন্দুতে তৈরি হচ্ছে বলে, এবং একে লিখবো কি এক্স এসিডি, মানে এক্সটেরিয়র বলে এক্স লিখছি আমরা। আর একটা কথা, এখানে যে কেবল একটাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হবে তা নয়, যেমন ভাবে বিসি সাইডটাকে আমরা এক্সটেন্ড করেছি, একইভাবে এবিটাকেও যদি এক্সটেন্ড করি এখানে একটা পাওয়া যাবে। আর আর কোন সাইডটা আছে, আর যদি এই এসি সাইডটাকে এক্সটেন্ড করি তখনও একটা পাওয়া যাবে। তো বিভিন্ন রকম ভাবে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেতে পারি। এবার দেখো, হ্যাঁ, এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা তৈরি হলো এসিডি, এর রেসপেক্টে এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি, এগুলোকে বলা হবে রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ বিপরীত অন্তঃকোণ, যেটা বাংলায় বলি। ঠিক আছে, একটা থিওরেম আছে, বহিক কোণটা বিপরীত অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটা আমরা এক্ষুনি লিখতে পারবো। এবার দেখো আরেকটা কথা, এই যে এখানে অ্যাঙ্গেল এসিডি তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিসিই, এরা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ, মানে এরা দুজন ইকুয়াল হবে। তো এটাও খেয়াল রাখবে, এখানে আমরা দুটো কিন্তু এই ধরনের অ্যাঙ্গেল পেতে পারি। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, এই যে একটা ভার্টেক্সে, একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্সে আমরা কিন্তু দুটো করে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, এবং যারা একে অপরের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, এরকম দুটো পাচ্ছি। এটাও একটা হচ্ছে, কিন্তু এটা ইকুয়াল হবে না। ঠিক আছে, কারণ ভেতরের অ্যাঙ্গেলটা তো তখন ইন্টেরিয়র হয়ে যাবে, কেবল এই দুটো ইকুয়াল হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে এটা দেখতে পেলে। এবার যেই থিওরেমটা বললাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম, যদি আমরা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে কনসিডার করি, এইটা ইকুয়াল টু এই আমাদের যেই ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল আছে তাদের সামের সঙ্গে ইকুয়াল হবে। অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2। এটা এরকম তুমি যে কেবল এই জায়গাটাতেই হবে তা নয়, যে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই প্রপার্টিটা মেনে চলবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আর কি আছে এখানে, হ্যাঁ, এবার দেখো এখানে আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। দেখতে পাচ্ছ যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ওদের দুজনের সামের সঙ্গে ইকুয়াল হচ্ছে, তার মানে আমরা বলতে পারি নাকি যে এই যে এদের দুজনকে যোগ করলে তবে এইটা পাওয়া যাবে, তার মানে এ নিশ্চয়ই এদের দুজনের থেকেই বড়। তাহলে বলতে পারি অ্যাঙ্গেল 4 গ্রেটার দেন অ্যাঙ্গেল 1, এটাও যেমন ট্রু হবে, অ্যাঙ্গেল 4 গ্রেটার দেন অ্যাঙ্গেল 2, এটাও ট্রু হবে। এটাই বলেছে, যে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল ওই যে ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল গুলো বলছি তাদের প্রত্যেকের থেকেই কিন্তু বড় হবে ইন্ডিভিজুয়ালি।
এখানে লেখাও আছে দেখো, এই প্রপার্টিটা মেনে চলবে। এটাও খেয়াল রাখবে কোনটা কখন স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেয়, আমরা তো বলতে পারি না। আচ্ছা, এইখানে আগের দিন আমরা যেগুলো আলোচনা করেছিলাম একটা জায়গা বাদ থেকে গেছে, ওটা বলে নিই, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে ভালোই কোশ্চেন থাকে পরীক্ষায়, স্টেটমেন্ট বেস কোশ্চেন। ইউক্লিডের কতগুলো অ্যাক্সিওম আমরা পড়েছিলাম, কিন্তু ইউক্লিডের 5টা পস্টুলেটও আছে, ঠিক আছে। এখানে দেখো ইউক্লিডের যে ডেফিনেশন গুলো আছে এগুলো পড়ে নেবে, একটা পয়েন্ট যার কোনো পার্ট থাকে না, লাইন হলে কি হয়, এগুলো কি হয় এগুলো পড়বে, আনডিফাইন্ড কোনগুলো হয় আগের দিন বলে দিয়েছি। এবার দেখো ইউক্লিডের যে অ্যাক্সিওম গুলো আছে কি কি বলে, বলছে প্রথম অ্যাক্সিওম কি বলছে, থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। ধরো এ হচ্ছে বি এর সঙ্গে ইকুয়াল, ঠিক আছে, আর সি হচ্ছে বি এর সঙ্গে ইকুয়াল। বলছে থিংস ইকুয়াল টু সেম থিং, এটাও যার সঙ্গে ইকুয়াল সিটাও তার সঙ্গে ইকুয়াল, তাহলে এরা দুজন নিজেদের মধ্যে ইকুয়াল হয়ে যাবে, মানে এ ইকুয়াল টু সি, তোমরা জানো এটা, এগুলো পড়ে নিতে পারবে। ইফ ইকুয়ালস আর অ্যাডেড টু ইকুয়ালস দ্য হোলস আর ইকুয়াল, অর্থাৎ ধরো যেই দুটো কোয়ান্টিটি ইকুয়াল আছে তাদের বোথ সাইডে আমরা যদি কিছু অ্যাড করি, ধরো এইদিকেও ডি অ্যাড করলাম এইদিকেও ডি অ্যাড করলাম, এতে কোনো রকম পার্থক্য তৈরি হবে না, তখনও এই দুটো ইকুয়ালই থাকবে। আর যদি বোথ সাইড থেকে একই কোয়ান্টিটি বিয়োগ করি, তখনও যেই অবশিষ্ট অংশ পড়ে থাকছে তারাও ইকুয়াল হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবার এগুলো পড়ে নিতে পারবে, থিংস হুইচ কোয়েনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, যে কোনো দুটো কোয়ান্টিটি যদি একে অপরের উপর কোয়েনসাইড করে তারা তো নিজেদের মধ্যে ইকুয়ালি হবে, তাছাড়া তো কোয়েনসাইড করবে না। আর কি বলছে, হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট, ঠিক আছে, আগের দিন এটা বলছিলাম, আমরা যদি পুরো জিনিসটা কনসিডার করি তা ওই খণ্ডগুলোর থেকে বড় তো হবেই, পার্ট পার্ট যেগুলো আছে তার থেকে বড় তো হবেই হোলটা। আর কি বলছে, থিংস হুইচ আর ডাবল অফ দ্য সেম থিংস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, মানে ওই একই কথা, ধরো এ ইকুয়াল টু টু বি আর সি ইকুয়াল টু টু বি, এটা দুজনেই একটা থিং এর ডাবল, তাহলে এরা দুজন নিজেদের মধ্যে ইকুয়াল হবে। আর ওই বলছে যদি অর্ধেক হয় একই জিনিসের, মানে এ ইকুয়াল টু হাফ অফ বি সি ইকুয়াল টু হাফ অফ বি, তখনও এ ইকুয়াল টু সি হবে, এগুলো বলছে। তো ওইগুলো তো ছিল আমাদের কি ইউক্লিডের অ্যাক্সিয়ম। এবার ইউক্লিডের 5টা পস্টুলেট আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো পস্টুলেট আমরা বলেইছিলাম আগের দিন যে জিওমেট্রিতে ব্যবহার করে থাকি, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেকে ভুল করে, তো অনেকে ঠিকঠাক জানা থাকে না। তো জেনে নিচ্ছি পস্টুলেট 1 কি বলছে। বলছে একটা স্ট্রেট লাইন আমরা আঁকতে পারি একটা পয়েন্ট থেকে অন্য যে কোনো একটা পয়েন্টে, এমন নয় যে এটা এদিকেই থাকতে হবে, এদিকেও আঁকতে পারি, যে কোনো আর একটা পয়েন্ট পেয়ে গেলেই হচ্ছে। মানে এটার থেকে আমরা একটা অ্যাক্সিওম পেতে পারি কি, যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট দেওয়া থাকলে, হ্যাঁ, তাদের দুজনের দিয়েই যাবে এমন একটা লাইনই পাওয়া যাবে, ইউনিক লাইন। পস্টুলেট 2 কি বলছে, একটা টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউসড ইনফাইনাইটলি, ঠিক আছে, মানে ধরো যে লাইনটা আমরা টার্মিনেট করে দিয়েছি, আমরা করে দিয়েছি, কিন্তু তা বলে এই নয় যে এটা এইটুকুই, এটা আমরা দুদিকে নিজেদের ইচ্ছা মতো অনেক দূর অব্দি বাড়াতে পারি, যার কোনো সীমা পরিসীমা নেই। আর এই টার্মিনেটেড লাইনটাকে আমরা কি বলি, লাইন সেগমেন্ট বলি, ঠিক আছে। তাহলে আমরা যদি নতুন ভাবে এটা বলতে চাই কি বলতে পারি, এ লাইন সেগমেন্ট ক্যান বি এক্সটেন্ডেড অন ইদার সাইড টু ফর্ম এ লাইন, মানে একটা লাইন সেগমেন্টকে আমরা যদি দুদিকে বর্ধিত করি তাহলে আমরা একটা লাইন পাই, কারণ জানি লাইন সেগমেন্টটা লাইনেরই একটা পার্ট হয়, কাজেই তুমি যদি লাইন সেগমেন্টকে নিজের ইচ্ছা মতো দুদিকে বাড়িয়ে দাও তুমি পেয়ে যাবে একটা লাইন। মানে লাইন সেগমেন্ট হচ্ছে লিমিটেড আর লাইন হচ্ছে আনলিমিটেড। পস্টুলেট 3 খুবই ইম্পর্টেন্ট, কি বলছে, আমরা যদি একটা বৃত্ত আঁকতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কেমন বৃত্ত আঁকতে পারি, যার যে কোনো সেন্টার হতে পারে যে কোনো রেডিয়াস হতে পারে, ঠিক আছে, আরবিট্রারি যে কোনো সেন্টার হতে পারে যে কোনো রেডিয়াস হতে পারে। পস্টুলেট 4 কি বলছে, অল রাইট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। ধরো কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, কোণ সি এটা হচ্ছে 90 ডিগ্রি, এরা দুজনেই রাইট অ্যাঙ্গেল, তাহলে এরা একে অপরের সঙ্গে ইকুয়াল হবে, এটা আমরা প্রত্যেকেই জানি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। পস্টুলেট 5 কি বলছে দেখো, পস্টুলেট 5, ইফ এ স্ট্রেট লাইন ফলিং অন
টু স্ট্রেট লাইনস, এই যে একটা স্ট্রেট লাইন আছে যেটা দুটো স্ট্রেট লাইনের উপর পড়ছে, এর উপরেও পড়ছে এর উপরেও পড়ছে, ঠিক আছে, মেক্স দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ইট, এই যে ধরো এইখানে সেম সাইডে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা দেখছি, হ্যাঁ, টেকেন টুগেদার লেস দেন টু রাইট অ্যাঙ্গেলস, এদের দুজনকে আমরা যদি ইয়ে করি, যদি কি বলবো রাইট অ্যাঙ্গেলের থেকে কম হয় এই ভ্যালুগুলো, এই অ্যাঙ্গেলের মানগুলো, ঠিক আছে, তাহলে দেন দ্য টু স্ট্রেট লাইনস ইফ প্রডিউসড ইনফাইনাইটলি, তাহলে কি হবে না এখানে অন্য একটা সাইড যেটা দেখছো এইদিকে, মানে যদি প্যারালাল না হয় তাহলে এরা ইন্টারসেক্ট করবে, এই কথাটা বলতে চাইছে। প্যারালাল যখন হচ্ছিল তখন তো আর ইন্টারসেক্ট করছিল না, কিন্তু একটা সাইড যদি তুমি দেখতে পাও এই লাইনটার, যেখানে অ্যাঙ্গেল গুলোর মান লেস দ্যান 90 ডিগ্রি আছে, তাহলে তুমি যখন এগুলোকে বাড়াবে ওগুলো একটা টাইম পরে গিয়ে মিট করে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ এটাই বলেছে, এখানে এটা পড়ে নিতে পারবে তোমরা, PQ fall on the lines AB and CD such that the sum of the interior angles 1 and 2, 1 আর 2 এর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামটা লেস দেন 180 ডিগ্রি অন দ্য লেফট সাইড অফ PQ, PQ এর বাঁ দিকে, এটা PQ এর বাঁ দিক, PQ এর ডান দিক, তাহলে AB আর CD কিন্তু আলটিমেটলি PQ এর বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যদি একটু বাড়াই তাহলে কিন্তু ইন্টারসেক্ট করে যাবে, এটাই বলছে। আর কি বলছে, দুটো ডিস্টিংক্ট লাইনের একের বেশি কমন পয়েন্ট থাকতে পারে না, মানে এটা কি, এটা একটা মানে একটাই পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে যদি থাকে। আর এটার ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা দেখো কি বলছে, তোমরা দেখতে পাচ্ছ, ফর এভরি লাইন, মানে এখানে কি বলছে ওই যেটা বলছি, দুটো ডিস্টিংক্ট ইন্টারসেক্টিং লাইন আগের দিনই বলেছিলাম একই লাইনের সঙ্গে প্যারালাল হতে পারে না, এই যে, তাহলে এর তো এর সঙ্গে প্যারালাল হবে না, এটা বলতে চাইছে। এগুলো এখানে বলার ছিল, বাকি এগুলো আলোচনা হয়ে গেছে। আর একটা PDF আছে, আজকে ওখান থেকে আলোচনা করব। ট্রায়াঙ্গেলের পরে কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল, কনগ্রুয়েন্সটা আলোচনা করবো এবারে, ঠিক আছে। কারো কোনো কোয়ারি থাকলে বলবে, ঠিক আছে তো? সুদীপ, ইসমাইল, একটু বলো, কেউ রেসপন্স করছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে, ভালো হচ্ছে। হ্যাঁ দেখো, এবারে আলোচনা করব কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আচ্ছা, কনগ্রুয়েন্ট মানেটা আমরা আগের দিনই জেনেছি, জেরক্স কপি, ফটোকপি, হুবহু একই হবে। আগের দিন আমরা আলোচনা করেছি কনগ্রুয়েন্ট লাইন, কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল, মানে কি, এমন দুটো লাইন যাদের লেন্থ ইকুয়াল হবে তারা হবে কনগ্রুয়েন্ট লাইন। কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল মানে কি, এমন দুটো অ্যাঙ্গেল যাদের আমরা মেজার করলে ভ্যালু একই পাবো তারা কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কি হবে, যদি আমরা একজনকে আরেকজনের উপর সুপারপোজ করি বা চাপিয়ে দিই তাহলে হুবহু একই স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে, এটা হচ্ছে কনগ্রুয়েন্স। কদিন পরে আমরা সিমিলারিটি পড়বো, ওখানে একটু অন্যরকম ব্যাপার হবে, ঠিক আছে, কিন্তু কনগ্রুয়েন্সটা একটু অন্যরকম ব্যাপার। আগের সঙ্গে আমার একটা মিল আছে যেগুলো পড়েছি। দেখো, কনগ্রুয়েন্স কথাটা বলেছে, কনগ্রুয়েন্স মানে এক্স্যাক্টলি সেম শেপ হবে এবং সাইজ হবে, শেপটাও একই হবে সাইজটাও একই হবে, হুবহু একই দেখতে হবে, মানে জমজ হবে, কোনো রকম কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। এখানে আমরা যদি সুপারপোজ করি এগুলোই বলছে। এবার দেখো, লাইন সেগমেন্ট কখন কনগ্রুয়েন্ট হয় আগের দিন বলেছি, এগুলো এখানে আরেকবার করে লিখে রেখেছে। কখন দুটো অ্যাঙ্গেল কনগ্রুয়েন্ট হয় বলে রেখেছে। এবার দেখো, কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল, এটি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ওয়ান অফ দেম ক্যান বি মেড টু সুপারপোজ অন দ্য আদার, যদি দেখতে পাই একজনকে পুরোপুরি আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যায়, একদম, যাতে করে একজন আরেকজনকে পুরোপুরি ভাবে কভার করতে পারে, হ্যাঁ। আর যদি দেখতে পাই যে একজনকে আরেকজনের উপর চাপালে পুরোপুরি কভার করছে না, কম বেশি থেকে যাচ্ছে, ওই চ্যাপ্টারটাই তোমার আমরা আলোচনা করব, এই কনসেপ্টটা কোথায়, তখন ওগুলো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে, তাদের একটা অন্য গল্প থাকবে, ঠিক আছে। এবার দেখো, আমরা একটা এক্সাম্পল নিয়ে যাচ্ছি, এবিসি এবং ডিইএফ দুটো হচ্ছে ধরো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে, এবিসি ট্রায়াঙ্গেলের উপর ডিইএফ কে পুরোপুরি চাপানো যাবে, এবং এই ক্ষেত্রে কি হবে, যখন চাপিয়ে দিচ্ছি, ধরো আমরা ছবিটা আঁকছি,
এ বি সি আর ডি ই এফ। যদি চাপিয়ে দিই এ ভার্টেক্সটা ডি ভার্টেক্সের উপর গিয়ে পড়বে, বিটা ই এর উপর পড়বে, সিটা এফ এর উপর পড়বে। তাহলে কি দেখতে পাচ্ছ, আলটিমেটলি এই যে তিনটে বাহু আছে এবিসি ট্রায়াঙ্গেলের, তিনটে সাইড, এই তিনটে সাইড, এর তিনটে করসপন্ডিং যে সাইডটা হবে, মানে যেটা এইদিকে আছে এইদিকেও যেটা আছে এর সঙ্গে ইকুয়াল হবে। এইভাবে পুরোপুরি তিনটে সাইড একে অপরের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এবং এই যে তিনটে অ্যাঙ্গেল আছে, তাহলে যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হচ্ছে তুমি কি কি পাবে, তিনটে সাইড ইকুয়াল পাবে প্লাস তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল পাবে, মানে টোটাল 6টা কোয়ান্টিটি তুমি ইকুয়াল পাবে। এটা এখানে গল্পের ছলে এখানে পুরোটা লেখা আছে। এই যে আমরা 6টা কোয়ান্টিটি পাবো, যার মধ্যে তিনটে হবে সাইড আর তিনটে হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং মানে কি, এখানে যেটা আছে এখানে ওই একই অর্ডারে নিতে হবে, এবং অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি কিভাবে একজনকে আরেকজনের উপর চাপাচ্ছ, যে তুমি চাইছো যে এটা যেন ডি এর উপর গিয়েই পড়ে, তাহলে এ ভার্টেক্সের সঙ্গে ডি ভার্টেক্সের একটা করসপন্ডেন্স তৈরি হচ্ছে, একইভাবে বি এর সঙ্গে একটা ই এর তৈরি হচ্ছে। তুমি যদি করসপন্ডেন্স চেঞ্জ করো তাহলে তোমার কনগ্রুয়েন্সটা আলাদা হয়ে যাবে। আমি এখানে যে অর্ডারটা নিয়েছি তা অনুযায়ী এবিসি কনগ্রুয়েন্ট টু ডিএফ। কেউ ধরো এরকম করে করলো যে স্যার এটা কনগ্রুয়েন্ট, মানে এ ভার্টেক্সটা আমি ই এর উপর ফেলবো, বিটা ফেলবো ডি এর উপর, আর সিটা ফেলবো এফ এর উপর। তখন কি হবে, এবিসি কনগ্রুয়েন্ট টু ইডিএফ, এই ট্রায়াঙ্গেলটা হবে। কাজেই এগুলো অনেক সময় এমসিকিউ দেয় এবং ভুল হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে কোনটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, কি করে অর্ডারটা বুঝবো। খুবই ইজি, দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে লেখা আছে, এবং এই ক্ষেত্রে কি কি হবে ওগুলোও লেখা আছে, এখানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে তিনটে সাইড ইকুয়াল আর তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল। এবার এই অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। ধরো আমি একটা এখান থেকেই বলছি এ বি সি, কনগ্রুয়েন্টের চিহ্নটা এইভাবে দেওয়া হয়, দুটো ইকুয়াল আর উপরে একটা এরকম কার্ভ থাকবে, হ্যাঁ, ডিইএফ। তো কি করে বুঝবে কারা কারা ইকুয়াল হবে, এরকম করে ধরবে, এখান থেকে দুটো নেবে, এই একই অর্ডার এখান থেকে দুটো নাও, এ বি ইকুয়াল টু ডিই, তারপর বিসি, বিসি ইকুয়াল টু ইএফ, আর লাস্টে যে দুটো পড়ে থাকছে এ আর সি, তাহলে এসি ইকুয়াল টু ডিএফ। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই, একই অর্ডারে হবে, এর প্রথমটা নিলে এর প্রথমটা, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। তাহলে আর কোনোদিন ভুল হবে না। অনেকের এই অর্ডারটার জন্য ভুল হয়ে যায়, তাই এটা বলে রাখলাম। এখানে দেখো এই যে কনগ্রুয়েন্স গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে যদি তুমি এই ভার্টেক্সের করসপন্ডেন্সটা তুমি চেঞ্জ করে দাও, এটা ই কে করসপন্ড করছে, বিটা এফ কে করছে, আগেরটাই অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে দেখো আগের থেকে। এরকম তুমি অনেকগুলো পেতে পারো, 6টা পাবে, কারণ এখানে তোমার একটা পারমুটেশন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6টা। তিনটে ভার্টেক্সকে তুমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারো নিজের মধ্যে, 6 রকম ভাবে। ঠিক আছে, তাহলে যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হচ্ছে, তাহলে 6টার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, 6টা একসঙ্গে হবে না কখনোই, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপারটা পাল্টে যাচ্ছে। কাজেই এবার দেখো যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হচ্ছে কখন হবে, যদি দেখতে পাই তাদের প্রত্যেকটা ভার্টিসেসের মধ্যে একটা করসপন্ডেন্স আছে, এবং সেই অর্ডারেই করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে, তখন আমাদের ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হবে। এবং চিহ্নটা আমরা এইভাবে লিখে থাকি, বলা আছে, এক্সাম্পলটাও দেওয়া আছে এখানে, দেখে নিতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, আর যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে, এই সিপিসিটি টার্মটা অনেক জায়গায় দেখতে পাবে। মানে কি, করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। করসপন্ডিং পার্ট গুলো কে কে, মানে সাইড যদি হয় তাহলে সাইডের কথা বলতে চাইছে, যদি অ্যাঙ্গেল করসপন্ড করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল। সাইড বা অ্যাঙ্গেল এই দুটোই হচ্ছে তোমার করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এগুলো তোমরা বুঝতে পারছো, এটা পড়ে নিতে পারবে, এটাও পড়ে নিতে পারবে। আর দেখো পি আর ইকুয়াল টু ইএফ, হ্যাঁ এখানে তো একটা ভেক্টর নয় যে ওই ইয়েটাই থাকতে হবে, কারণ লাইন সেগমেন্টের ক্ষেত্রে কোনো ডিরেকশন আমাদের ইম্পর্টেন্ট নয়, কেবল লেন্থটা হলেই চলে, ম্যাগনিটিউডটা হলেই চলে, ইএফও যা এপিও তাই। কেউ যদি এটা লেখে ভুল নয়, কিন্তু এটা এই কারণে দেওয়া আছে দেখো, অনেকে বলবে না এটা ট্রু নয়, এই অর্ডারে হচ্ছে না, যে স্যার এখানে পিআর আছে, এখানে ইএফ লিখেছে, ইএফ তো আছে ঠিকই আছে, এইখানে এপি লিখেছে, ঠিক ঠিক, আমি এখানটা একটা দেখছিলাম, হ্যাঁ এটা তো কোনো প্রবলেম নেই, এটা ইকুয়াল হবে, সাইডের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না।
কিন্তু যখন অ্যাঙ্গেলটা লিখবে তখন কিন্তু ঠিক অর্ডারেই লিখতে হবে তোমাকে, যে মানে এখান থেকে দেখে মনে হচ্ছে পিটা এফ কে করসপন্ড করছে, আরটা ই কে। এই কারণে আমি সাজেস্ট করব যে যেই অর্ডারে এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা করসপন্ডেন্স ওই অর্ডারেই লিখবে, তাহলে নিজের কোনোদিন কনফিউশন হবে না। যেমন এখানে এটা ঠিক লিখেছে, এখানে এটা দেখে অনেক সময় কনফিউশন হতে পারে, কিন্তু এটা ভুল নয়, পি আর ইকুয়াল টু এফিও লিখতে পারি। কনগ্রুয়েন্স রিলেশন, এটা কি? এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স হবে। আগের দিনেই বলছিলাম যে কোনো জায়গায় কনগ্রুয়েন্স দেখো তুমি, দুটো নাম্বারের মধ্যে যখন দেখো এ কনগ্রুয়েন্ট টু বি, মানে কি হয়, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। যদি এখানে মড এম লিখি, ওখানে যেমন কনগ্রুয়েন্স ছিল, মানে তখন ওটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়েছিল, এখানেও তাই হবে। দেখো রিফ্লেক্সিভ, নিজে নিজের সঙ্গে কনগ্রুয়েন্স, তাহলে এটা কি? এ রিলেটেড টু এ, রিফ্লেক্সিভ। সিমেট্রিক, এ রিলেটেড টু বি, তাহলে বিটাও রিলেটেড টু এ হবে, এটা সিমেট্রিক হয়ে গেল। ঠিক আছে, এ একজনের সঙ্গে কনগ্রুয়েন্ট, এ আরেকজনের সঙ্গে, তাহলে এরা দুজন নিজেদের মধ্যে, এটা ট্রানজিটিভ, তাহলে ইকুইভ্যালেন্স হয়ে গেল। এবার গল্পটা হচ্ছে যে স্যার এতক্ষণ ধরে এত কিছু আলোচনা করলাম যে কনগ্রুয়েন্ট হওয়ার জন্য 6টা কন্ডিশন লাগে, কিন্তু আমরা এর থেকে কমে কি বলতে পারি না? তাহলে এমন কি কোনো কন্ডিশন নেই যেটা থেকে খুব অল্প কিছু দেখে আমরা বলতে পারি যে স্যার এগুলো হচ্ছে নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট হচ্ছে? ওই যে কন্ডিশনগুলো এখন আলোচনা করব আমরা, তাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন বা ক্রাইটেরিয়া ফর কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল। কি কতটুকু হলেই যথেষ্ট, ঠিক আছে, এইটুকু হলেই যথেষ্ট এমন। তাহলে তুমি এখানে খুব কম কিছু কন্ডিশন পাবে, তা থেকেই তুমি বলতে পারবে যে এরা হচ্ছে আমার কনগ্রুয়েন্ট হবে। তার জন্য তুমি এখানে 5টা দেখতে পাবে। 5টার কি কি নাম? একটা হচ্ছে এস এ এস, একটা হচ্ছে এ এস এ, একটা হচ্ছে এ এ এস, একটা হচ্ছে এস এস এস, একটা হচ্ছে আর এইচ এস। ঠিক আছে, টোটাল 5টা আছে। তো তোমাকে পরীক্ষায় অনেক সময় দেয় যে এগুলোর মধ্যে কোনটা কনগ্রুয়েন্স রিলেশন হবে। ধরো 4টে দিয়ে দিল আর 5 নম্বরটা ধরো এরকম দিয়ে দিল 3টে এ, তাহলে মনে রাখবে এটা কিন্তু হয় না, কনগ্রুয়েন্সে হয় না। সিমিলারিটিতে এই ধরনের একটা থাকে। তো কাজেই এই সিমিলারিটিতে কি কি রিলেশন ইউজ হয় আর কনগ্রুয়েন্সে কি কি হয় এগুলো খেয়াল রাখবে। তো এখানে কোনটা কি ডিনোট করে বলে দিই। এস হচ্ছে সাইড ডিনোট করে, এ হচ্ছে অ্যাঙ্গেল ডিনোট করে, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ডিনোট করে, এইচ হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, আর এস হচ্ছে সাইড। সাইড, এ ফর অ্যাঙ্গেল, এভাবে দেখতে পাবে। এবার দেখো এস এ এস, এগুলো মনে রাখার জন্য কিছু ব্যাপার নয়, এই অর্ডারটা দেখবে। তার মানে কি, দুটো সাইড ইকুয়াল হবে, ঠিক আছে, আর মানে দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছে, এ একটা ট্রায়াঙ্গেল, এ একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড এই ট্রায়াঙ্গেলের দুটো করসপন্ডিং সাইডের সঙ্গে ইকুয়াল হবে। আর এটা তাহলে কি স্যার? যেই দুটো সাইড ইকুয়াল হচ্ছে ওর মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, তাহলে এই সাইড সাইড দেখো মাঝখানে অ্যাঙ্গেলটা বসে আছে, এ বেরোতে পারছে না এদের মাঝখান থেকে, তাহলে এই দুটোর মাঝের যে অ্যাঙ্গেলটা, যেই দুটো সাইড ইকুয়াল হচ্ছে ওর মাঝের অ্যাঙ্গেলটা, যেন ওখানেও একই ঘটনা ঘটে, এই দুটো সাইড ইকুয়াল হচ্ছে এর মাঝের অ্যাঙ্গেলটা। এখানে দেখো ছবি দেওয়া আছে, ছবিটা দেখে বুঝতে পারবে এ বি সি ডি ই এফ, এখানে কি হচ্ছে, এ বি সাইডটা, এটা একটু মুছে নিই তাহলে এখানে লিখতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো এখানে এই যে এ বি সাইডটা আছে, দেখো এ বি সাইডটা ডি সঙ্গে ইকুয়াল, এসি সাইডটা ডিএফ এর সঙ্গে ইকুয়াল, এবং এদের দুজনের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এস এ এস। ঠিক আছে, এই লেখাটা পড়ে নেবে, লেখাটা কিছু ব্যাপার নয়, এটা বুঝে নিলেই হবে কাজ, এস এ এস বুঝতে পারলে। এবার দেখো এখানে ওটা লিখেই দিয়েছে যে এস এস এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা নেবে, না এই দুটো সাইডের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, এটাই হচ্ছে এস এস এর কন্ডিশন। আচ্ছা দেখো আর একটা এখানে ইম্পর্টেন্ট থিওরেম পাচ্ছি, যখন একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, ধরো এই কি বলছে, সরি, দুটো সাইড যদি ইকুয়াল হয়, যেই দুটো সাইড ইকুয়াল হবে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এ বি ইকুয়াল টু এসি আছে,
তাহলে এবির যে অপোজিট অ্যাঙ্গেল, এটা এবি সাইড, এর অপোজিট অ্যাঙ্গেলকে সি, এসি সাইড এর অপোজিট অ্যাঙ্গেলকে বি, তাহলে ইকুয়াল হবে এরা নিজেদের মধ্যে। ঠিক আছে, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, এটা আমরা পড়তাম স্টেটমেন্ট আকারে বাংলায় যখন পড়তাম। আর এর কনভার্সটাও কিন্তু ট্রু হবে, যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তাহলে তাদের বিপরীত বাহুগুলোও কিন্তু ইকুয়াল হবে। ধরো বললো যে কোনো জায়গায় অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, তাহলে বি কোণের বিপরীত বাহুকে এসি আর সি কোণের বিপরীত বাহুকে এবি, এরা দুজন নিজেদের মধ্যে ইকুয়াল হবে। এগুলো কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ, দুদিক থেকেই ট্রু হয়। ঠিক আছে, নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট। এবার দেখো যে কন্ডিশনটা পড়বো তার নাম হচ্ছে এ এস এ, কিচ্ছু নয়, ছবিটা দেখতে হবে কেবল। তাহলে কি ব্যাপারটা বলছে স্যার, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাদের মাঝে যে সাইডটা থাকবে তাকেও ইকুয়াল হতে হবে। ধরো একটা ছবি আঁকছি, এ একটা অ্যাঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এ একটা ট্রায়াঙ্গেল, এটা ধরো বললাম এ বি সি, এটা ধরো বললাম ডি ই এফ। তাহলে এ এস এ কন্ডিশন মানে কি স্যার, এই একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কমন সাইড কোনটা বলো তো, তোমরা বলো। অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি আমরা যদি দেখি কমন সাইড কোনটা, বিসি স্যার, বিসি। বিসি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে এখানে এই সাইডটার কথা বলা হচ্ছে, দিস ইজ আওয়ার ইনক্লুডেড সাইড। দেখো এখানে একটা কথা লেখা আছে ইনক্লুডেড। ইনক্লুডেড মানে কি, যেটা দু জায়গাতেই আছে, বি অ্যাঙ্গেলের মধ্যেও আছে এই সাইডটা আর সি অ্যাঙ্গেলের মধ্যেও আছে। তখন তাহলে যেই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এর সঙ্গে ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা এর সঙ্গে ইকুয়াল, এবং এই দুটো অ্যাঙ্গেলের ইনক্লুডেড যে সাইডটা হবে এই সাইডটাও কিন্তু এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখন কাজ হচ্ছে এ এস এ। তাহলে এ এস এ বুঝতে পারলে, দুটো অ্যাঙ্গেল এবং ওই অ্যাঙ্গেলের কমন সাইডটা অপর ক্ষেত্রেও যেন ইকুয়াল হয়। এখানে যেটা লেখা আছে এই অনুযায়ী ছবিটা এঁকে নেবে, বুঝতে পারবে আমি যেটা এঁকেছি। এটা হয়ে গেল তোমার কি কন্ডিশন, এ এস এ। এবার এ এস এটা একটু অন্যরকম। তার মানে কি, এখানে আর দেখো মনে রাখবে যখন মাঝখানে কেউ ফেসে যাবে তখন ওই তাকে নিতে হবে। এবার দেখো এ আর এস, একটা অ্যাঙ্গেল আর একটা সাইডের মাঝখানে, এটা তো ঠিক হচ্ছে না। তাহলে কখন কখন হচ্ছে ঘটনাটা দেখো, একটা কি পড়লাম এস এ এস, দুটো সাইডের মাঝখানে একটা অ্যাঙ্গেল ফেসে যাচ্ছে। আর একটা কি পড়লাম এ এস এ, দুটো অ্যাঙ্গেলের মাঝে একটা সাইড ফেসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই যখন এই মানে দুদিকের এন্ড পয়েন্টে একই থাকবে, মাঝখানে যদি কেউ একটা অন্যরকম ফেসে যায় তখন তার কথা ভাবতে হবে। এখানেও দেখো দুদিকে একই কোয়ান্টিটি আছে এ এ, মাঝখানে কেউ ফেসে গেছে মানে তার কথা ভাবতে হবে। যখন এ এ এস হচ্ছে স্যার, তখন এই দিক আর এই দিক তো পাল্টে যাচ্ছে, তাহলে আমার তখন আর এগুলো চলবে না, তখন এমনি ওপর থেকে আরম্ভ করতে হবে প্রথম থেকে। এ এ এস মানে কি স্যার, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হোক, কোনো প্রবলেম নেই, যে কোনো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল করে নাও। ধরো এই অ্যাঙ্গেলটা ইয়ে করছে আর ধরো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তাহলে এখানেও এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল। এবার স্যার সাইড কোনটা নেব, নন ইনক্লুডেড সাইড নিতে হবে এখানে, কারণ এসটা বাইরে চলে গেছে দেখো, এই দুটো অ্যাঙ্গেলের মাঝে নেই এখানে আর। তাহলে তুমি যদি এখন স্যার এই সাইডটা নিয়ে নি কি হবে, এই সাইডটা নিলে তো আগেরটাই হয়ে যাবে। ঠিক আছে, এই সাইডটা নিলে কি হবে, এ এস এ হয়ে যাবে। কিন্তু এখানে এটা নয়, এমন একটা সাইড নাও যেটা এই দুটো অ্যাঙ্গেলের কমন সাইড নয়। তাহলে কোনটা নিতে পারি বলো, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি আর ডি ই এফ, তোমরা বলো কোন সাইডটা নিতে পারি। তাহলে ফ্রিডম আছে আমার দুটো, একটা সাইড বাদ দিয়ে দিতে হবে, ইনক্লুডেড সাইডটা বাদ দিয়ে দিতে হবে, তা বাদ দিয়ে যে কোনো নন ইনক্লুডেড সাইড তুমি নিতে পারো। তাহলে কোনটা নিতে পারি বলো। যে কোনো একটা নিতে হবে, বিসি কিংবা এসি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা নেবে একটাই নেবে, বিসি নিলে হ্যাঁ হ্যাঁ। তোমাকে এখানে ইএফ নিতে হবে, আর যদি তুমি বলো যে স্যার আমি এসি নেব তাহলে এখানে ডিএফ নিতে হবে। কিন্তু তোমার কেবল একটা বাহু সিলেক্ট করারই অপরচুনিটি আছে, তোমার যেটা পছন্দ হবে করবে। তাহলে এই ক্ষেত্রে তুমি পাবে এ এ এস। ঠিক আছে, এ এস বুঝতে পারলে। এখানে দেখো এই নন ইনক্লুডেড সাইডের কথা বলেছে, নন ইনক্লুডেড মানে ওইটাই যেই সাইডটা এই দুজন অ্যাঙ্গেলের কমন নয়, ঠিক আছে, ইনক্লুড করছে না। হুম, এখানে দেখো তুমি যদি এটা নিয়ে নাও তখন আগেরটা হয়ে যাবে, এটা কি করেছে, এটা নিয়েছে, তুমি চাইলে এটাও নিতে পারো, এটা নন ইনক্লুডেড সাইড, এটাও নন ইনক্লুডেড সাইড, এই দুটো যে কোনো একটা নেবে।
আর এখানে এটা প্রুফ করে দেওয়া আছে, প্রুফ তো আমাদের দরকার নেই। এবার আসছি এসএসএস, এটা সব থেকে ইজি, কিচ্ছু নয়, তিনটে সাইডই ইকুয়াল হবে, মানে করসপন্ডেন্সটা থাকবে, এই বাহুটা এর সঙ্গে ইকুয়াল। এটা কনস্ট্রাকশন করেছে প্রুফ করার জন্য। আমার তো এবিসি আর ডিইএফ এই দুটো ট্রায়াঙ্গেলের কথা ভাবতে হবে। তাহলে এবি ইকুয়াল টু ডিই, বিসি ইকুয়াল টু ইএফ, এসি ইকুয়াল টু ডিএফ। সব থেকে ইজি হচ্ছে এস এস এস। ঠিক আছে, তিনটে সাইড ইকুয়াল হলেই কাজ চলে যাবে। অটোমেটিক্যালি আমরা দেখাতে পারবো প্রুফ করে যে ওই ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তো এটাও একটা কন্ডিশন। এবার হচ্ছে আর এইচ এস, এটাও খুব ইজি। অনেক ক্ষেত্রে কনফিউশন হয় ওই আগের যেগুলোতে, এ এস এ বা এ এ এস। তাহলে দেখতে পেলে যে এ এ এ বলে কিন্তু কোনো রকম ব্যাপার নেই, হ্যাঁ, বা এস এস এ এরকম বলেও কোনো রকম ব্যাপার নেই। তাহলে তোমাকে যদি এমসিকিউ তৈরি করে এখান থেকে, তুমি ইজিলি বলতে পারবে। যদি তুমি এই পাঁচটা জেনে রাখো, এই পাঁচটার বাইরে কিন্তু কোনো রকম কনগ্রুয়েন্স হয় না। এবার আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল, আর ফর রাইট অ্যাঙ্গেল, এইচ ফর হাইপোটেনিউজ, এস ফর সাইড। তাহলে কি, রাইট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল যদি হয়, এই ক্ষেত্রে আমরা যে ট্রায়াঙ্গেল গুলো নেব ওগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, যে কোনো নয়। তাহলে এখানে দুটো সমকোণী ত্রিভুজের কথা আমরা ভাবছি, সমকোণ দুটো ইকুয়াল হবে, দেখতে পেলাম। আর আমরা ইউক্লিডের একটা পস্টুলেটে পড়লাম একটু আগে যে রাইট অ্যাঙ্গেল গুলো অলওয়েজ ইকুয়াল হয়, তাহলে তো ইকুয়াল হলোই, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি বলছে, হাইপোটেনিউজ, সমকোণের যে বিপরীত বাহুটা, ওটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ গুলো যদি ইকুয়াল হয়, হয়ে গেল এসি ইকুয়াল টু ডিএফ, হাইপোটেনিউজ হয়ে গেল। এই অর্ডারেই লিখতে হবে, আর তারপরে এইচ, তারপর এস। এস মানে যে কোনো একটা সাইড, হাইপোটেনিউজ বাদ দিয়ে যে কোনো একটা সাইড তুমি নেবে। তাহলে তোমার এখানে দুটো চয়েস আছে, হয় তুমি এ বি ইকুয়াল টু ডি নিতে পারো, অথবা বিসি ইকুয়াল টু ইএফ নিতে পারো, যেটা ইচ্ছা, কিন্তু একটা নেবে, একটা যে কোনো সাইড। ঠিক আছে, তাহলে রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউজ আর যে কোনো একটা সাইড যদি ইকুয়াল হয়ে যায়, দেন উই ক্যান সে দ্যাট আর এইচ এস কন্ডিশন হোল্ডস। এবার দেখো কিছু ইনইকুয়ালিটি আছে, এটা কি, কিছুই নয়, বাংলায় বললে আরো ভালো বুঝতে পারবে। যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আনইকুয়াল হয়ে যায়, আনইকুয়াল হচ্ছে মানে কি, কেউ একজন কারোর থেকে বড় হবে আর কেউ একজন কারোর থেকে ছোট হবে, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তর হবে। ঠিক আছে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হবে। মানে এখানে কি দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল এবিসি তে এসি সাইডটা এবি থেকে যদি বড় হয়, এই যে এসি সাইড কোথায় গেল, যদি এবি থেকে বড় হয়, তাহলে কি বলছে, এসির যেই বিপরীত কোণটা হবে, কারণ এসিটা বৃহত্তর বাহু, তাহলে এসির বিপরীত কোণটা মানে অ্যাঙ্গেল ওয়ান ইজ গ্রেটার দেন, কি বলতে পারবে এখানে, এই যে সরি, এটা অ্যাঙ্গেল ওয়ান লেখা ভুল হলো, এখানে অ্যাঙ্গেল বি লিখতে হবে, অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, কারণ এবি বৃহত্তর, এই বিপরীতটাকে, বিপরীত কোণটা সি। দেখো এখানে তাই, মানে এসির বিপরীত কোণ হচ্ছে এবিসি, এসির বিপরীত কোণ এবিসি মানে অ্যাঙ্গেল বি, আর এবির বিপরীত কোণকে এসিবি, এর থেকে বড় হবে। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হবে, এটা হচ্ছে এর গল্প, আর কিছু নাই। থিওরেম 2, কনভার্সটাও ট্রু হবে। তাহলে যেই কোণটা আরেকটা কোণের থেকে বড় হবে, তাহলে এর বিপরীত বাহুটা এর বিপরীত বাহুর থেকে বড় হবে। ওই একই কনভার্সটা এখানে লেখা আছে, নতুন কিছু লেখা নেই। ঠিক আছে, এটা দেখতে পেলে। আচ্ছা, এখানে আর কি আছে, থিওরেম 2 হয়ে গেল। থিওরেম 3 কি আছে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়েছি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো দুটো বাহু তুমি নিয়ে নাও, যদি কখনো দেখতে পাও যে স্যার যে কোনো দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন ওই ক্ষেত্রে কোনো রকম ট্রায়াঙ্গেল তুমি পাবে না। ট্রায়াঙ্গেল হওয়ার জন্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে কোনো দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতেই হবে, আদারওয়াইজ তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে কি আছে, হ্যাঁ এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম। ধরো একটা লাইন আছে আর একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা এই লাইনের উপর নেই, এই লাইনের বাইরে যে কোনো একটা পয়েন্ট। তো এইখান থেকে তুমি যত সমস্ত লাইন সেগমেন্ট আঁকতে পারো এই পয়েন্ট থেকে, ধরো এটা আঁকলে, এইটা আঁকলে, তাহলে যতগুলো আঁকতে পারো
তার মধ্যে সব থেকে কম দূরত্ব কোনটা তুমি পাবে বলো? লম্ব দূরত্ব। এটা পড়েছিলাম না? এবং এইটাই আমরা পরে দেখবে দুটো পয়েন্টের মধ্যে যখন ডিস্টেন্স আমরা বলি, আমরা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই মেজার করি, ঠিক আছে? কারণ এইটাই হচ্ছে এখানে থিওরেমের মানে মেন বক্তব্য, যে একটা বহিস্থ বিন্দু থেকে একটা লাইন সেগমেন্টের উপর আমরা যত সমস্ত লাইন সেগমেন্ট আঁকতে পারি, তার মধ্যে সব থেকে কম ডিস্টেন্স কোন ক্ষেত্রে হবে? লম্ব দূরত্ব। লম্বভাবে তুমি যেটা আঁকবে ওটাই হবে, ঠিক আছে? এটা এখানে বলার ছিল। আর এখানে কি দিয়েছে? এখানে তুমি দেখো এই ছবিতে বলা আছে যে অনেকগুলো এঁকেছে, পিএল এই পিএন এঁকেছে আর পিএমও এঁকেছে, তাহলে সব থেকে ছোট হচ্ছে পিএম। পিএমটা হচ্ছে যে কোনো কারোর থেকে ছোট, পিএম লেস দেন পিএন। আর এই পিএনটা আরবিট্রারি, এরকম অনেক এরকম আঁকতে পারি তার মধ্যে, তাহলে লম্ব দূরত্বটাই ছোট হবে। আর দেখো ডিস্টেন্স, এই যে আমরা এটা ছোট থেকে পড়ে আসছি না, যে কেন আমরা পারপেন্ডিকুলারটাই নিই, কারণ একটাই কারণ, ডিস্টেন্স মানে শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা নিতে চাই, যে কোন দিকে আমাদেরকে কম যেতে হবে, কম গিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো কি বলছে, পিএম হচ্ছে এই যে, হ্যাঁ, এল একটা লাইন আছে, পি একটা বিন্দু, তাহলে কোনো বিন্দু থেকে কোনো লাইনের দূরত্ব মাপতে গেলে কি করব? লম্ব দূরত্ব। ওটাই হচ্ছে তোমার ডিস্টেন্স বিটুইন এ লাইন অ্যান্ড এ পয়েন্ট, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তুমি মেজার করবে। আর কি বলছে এটা আমরা পড়ি দেখবে, আমরা একটা লাইন আর একটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মাপতে চাইছি, তো কেমন পয়েন্টটা? ধরো এই লাইনটা আর এই লাইনের উপরই একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টের এই লাইন থেকে দূরত্ব কি হবে? জিরো হবে। খেয়াল রাখবে, যেই লাইনের কথা বলছি ওই লাইনের উপরে যদি কোনো পয়েন্ট থাকে, ওখান থেকে এই লাইনের ডিস্টেন্স মাপতে বলছি, তো জিরো হবে। বাইরে থাকতে হবে, বাইরে। এই কনসেপ্টটা বাইরের ক্ষেত্রেই হয়। এটাও দেখবে আমরা অনেক সময় ইউজ করতাম, ওই যখন মোমেন্ট অফ ফোর্স করতাম সেন্ট্রাল অরবিটে, হ্যাঁ, এটা দিয়েই পাস করছে, তাহলে লম্ব দূরত্ব তো পাচ্ছি না, তখন দেখবে জিরো করে দিতাম। হুম, ওই রেডিয়াল বরাবর, ক্রস রেডিয়ালে থাকতো একটা দূরত্ব বোধহয়, হ্যাঁ, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো এগুলো খেয়াল রাখবে, এই ব্যাপারগুলো আমরা করি। আর এগুলো যেগুলো বললাম ওগুলোই ছবি এঁকে আমি লিখে রেখেছিলাম তোমাদের সুবিধার্থে, নিজেরাই বুঝতে পারবে। এই ব্যাপারটা ছিল। আর একটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, ওটা আমি বলতে ভুলে গিয়েছি, একটু বলে নিচ্ছি। কোথায় গেল ওটা? কনগ্রুয়েন্স পার্ট 1 এখানে পাবে, রাইট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, লাইন, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই যে হ্যাঁ, এইটা পেয়েছি। এই যে দেখো, এইখানে আমি এইটা আলোচনা করতে চাই একটু। ধরো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া আছে, পি কিউ আর। তো এখানে আরটা হচ্ছে লার্জেস্ট সাইড, এটা এমসিকিউ খুব কাজে লাগে, এই জন্য এটা আলোচনা করছি, রেজাল্টটা এটা ভালো করে দেখবে। তাহলে তোমাকে ধরো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে দিল, দিয়ে বললো বলো তো এই ট্রায়াঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে নাকি রাইট অ্যাঙ্গেল হবে নাকি অবটিউজ হবে? রাইট অ্যাঙ্গেলটা তো খুব ইজিলি বলতে পারো, হ্যাঁ, যেহেতু আরটা হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে রাইট অ্যাঙ্গেল হলে এটা অতিভুজ হবে, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। কিন্তু বাকিগুলো আমরা অনেকে করতে পারি না। অ্যাকিউট অ্যাঙ্গেল কখন হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল হবে দেখো, যদি বৃহত্তম বাহুর স্কোয়ার লেস দেন বাকি দুটো বাহুর তুমি স্কোয়ার করো, তারপর যোগ করো, তাহলে এটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। এটার পিছনে কারণও আছে, তুমি ওই যে রেজাল্টটা জানো দেখবে ওখান থেকে করতে পারবে। ধরো cos b ইকুয়াল টু লিখতে চাইছি, cos b ইকুয়াল টু কি লিখি? a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। তাহলে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, আর আমরা আগের দিন কি পড়েছিলাম, যে কোনো কোণ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে যদি অ্যাকিউট হয় 0 থেকে 90 হতে হবে। আর 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কসের মান পজিটিভ হয়, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রেই কেবলমাত্র অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। তাহলে কস বি গ্রেটার দেন 0, তাহলে এখানে আমি এটা একটু প্রুফটা বলছি, আর কিছু নয়। কস বি গ্রেটার দেন 0, কস বি গ্রেটার দেন 0, তার মানে কি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো গ্রেটার দেন বি স্কোয়ার, মানে বি স্কোয়ারটা লেস দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যদি বিটা বৃহত্তম বাহু হয়। দেখো এখানে এটাই হয়েছে। একইভাবে অবটিউজ হলে কি হবে? এই রেজাল্টটাই। অবটিউজ হলে কি, কস কখন নেগেটিভ হয়? যদি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে।
cos b নেগেটিভ, তখন তুমি এটা দেখবে cos b লেস দেন 0 মানে কি পাবে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন বি স্কোয়ার, মানে বি স্কোয়ারটা গ্রেটার দেন এটা। তাহলে দেখো কিছুই ব্যাপার নয়, অবডিউসে কি হয়, বড় হয়, তাহলে বড়টা বড় হবে, আর অ্যাকিউট মানে ছোট হয়, তাহলে বড়টা ছোট হবে সবারই থেকে। এই দুটো আমার বলার ছিল এখানে। ঠিক আছে, বাকি রেজাল্ট তোমরা আস্তে আস্তে পরে পরে পাবে এমসিকিউ করার সময়। আচ্ছা, এইটা এখানে হয়ে গেল। ঠিক আছে, আর এখানে আমার কি বলার ছিল, কি এটা একটু আলোচনা করবো নাকি বলো, কোয়াড্রিল্যাটারালটা? টাইম তো আছে আজকে, তোমরা কি হ্যাঁ স্যার বলছো? আলোচনা করুন। হ্যাঁ স্যার করে আলোচনা দিই, করুন। তাহলে হয়ে যাবে ওটা। কোয়াড্রিল্যাটারালটা একটু এগিয়ে যাক। পার্ট ওয়ানটা মোটামুটি হয়ে গেছে যা বলার ছিল। এখানে কোয়াড্রিল্যাটারাল কনগ্রুয়েন্স, ঠিক আছে, এবার এটা দেখো, এটা কি হলো, হ্যাঁ কোয়াড্রিল্যাটারাল, খুবই ইজি, কিছু নাই, ট্রায়াঙ্গেল পড়লাম, এবার কোয়াড্রিল্যাটারাল পড়বো। কোয়াড মানে হচ্ছে চার, আর ল্যাটারাল মানে হচ্ছে সাইড, চারটে বাহু থাকবে, চারটে হাত যার আছে সেই তো চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ কাকে বলে এটা নিয়ে বলার কিছু নেই। এবার দেখো আমরা এইভাবে লিখি, এবার এই পয়েন্ট এ বি সি ডি এগুলোকে বলা হয় এর ভার্টিসেস, শীর্ষবিন্দু। এবং এখানে এই এ বি, বিসি, সিডি, ডিএ এগুলোকে কি বলা হয়, সাইড, চারটে সাইড, চারটে বাহু। আর এই কোণ এ বি সি ডি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, এগুলোকে বলা হয় চারটে কোণ এই চতুর্ভুজের। আর এই এসি এবং বিডি এই যে তুমি পাচ্ছ এগুলোকে কি বলা হয়, ডায়াগোনাল বা কর্ণ। এগুলো জানো, তাহলে জানো না কোনটা বা ভুলে গেছো কোনটা, এইগুলো। কনজিকিউটিভ বা অ্যাডজাসেন্ট সাইড কাকে বলে, তো দুটো সাইডকে বলা হবে কনজিকিউটিভ যদি তাদের একটা কমন পয়েন্ট থাকে বা কমন ভার্টেক্স থাকে। তাহলে স্যার কোনগুলো আমাদের কনজিকিউটিভ হবে, কোনগুলো কনজিকিউটিভ হবে বলো? যদি আমরা দেখি এখানে, এই যে দেখো এখানে, ধরো আমি এডি নিচ্ছি আর এবি নিচ্ছি, এটা কনজিকিউটিভ হবে, কারণ এদের একটা কমন ভার্টেক্স আছে এটা। তুমি যদি বলো যে স্যার এডি নেব আর বিসি নেব, তাহলে কি কনজিকিউটিভ হবে, হবে না, কারণ দেখো এদের কোনো কমন ভার্টেক্স নেই, এরা বিপরীত বাহু হয়ে যাবে যেটা এখানে আছে এর পরেরটা। তাহলে দুটো সাইডকে কনজিকিউটিভ বলা হবে যদি তাদের একটা কমন ভার্টেক্স থাকে, যেমন এ বি বিসি, এ বি বিসি, বিসি সিডি এরা কনজিকিউটিভ, সিডি এডি কনজিকিউটিভ, এইভাবে তুমি পাবে চারটে জোড়া পাবে এরকম। আর অপোজিট সাইড কি হবে, একটু উল্টোটা, দুটো সাইডকে অপোজিট বলা হবে যদি তাদের কোনো কমন ভার্টেক্স না থাকে, যেটা এখানে হচ্ছিল দেখো, এডি আর বিসি যদি নিই, এখানে কোনো রকম কমন ভার্টেক্স নেই, পুরোপুরি আলাদা জায়গায় আছে এরা, তাহলে এরা হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, এক্সাম্পলও দেওয়া আছে যে এ বি সিডি আর এডি বিসি, তুমি এরকম দু জোড়া পাবে এখানে, এই যে দুটো জোড়া পাবে। কনজিকিউটিভ অ্যাঙ্গেল কি হবে, কনজিকিউটিভ অ্যাঙ্গেল মানে ওই একই, এখানে দেখো দুটো অ্যাঙ্গেলকে বলা হবে কনজিকিউটিভ যদি এই একটা অ্যাঙ্গেল আছে, এ একটা অ্যাঙ্গেল আছে, কি বলছে না এদের দুজনের যেন একটা কমন সাইড থাকে, তাহলে কনজিকিউটিভ হয়ে যাবে। তুমি যদি এই দুটো অ্যাঙ্গেলকে নাও, দেখো কনজিকিউটিভ, একটা কমন সাইড আছে, ঠিক আছে, এটাই বলতে চাইছে। আর যদি তুমি এইটা আর এইটা নাও, কোনো কমন সাইড নেই এখানে, আছে কি, দেখো এখানে এইটা হচ্ছে আর এখানে এইটা হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে পুরো, এখানে এ হচ্ছে আর এখানে এ হচ্ছে, কোনো রিলেশনই নেই, কিন্তু এইখানে এই দুটো নিলে এদের মাঝখানে একটা কমন সাইড আছে, তো এটা হচ্ছে তোমার কনজিকিউটিভ অ্যাঙ্গেল। যেমন ডি আর এ হচ্ছে কনজিকিউটিভ, এ আর বি কনজিকিউটিভ, বি আর সি কনজিকিউটিভ, সি আর ডি কনজিকিউটিভ, এগুলো জেনে রাখতে হবে। হ্যাঁ, এই যে কখন বলছে কনজিকিউটিভ, যদি তাদের একটা কমন আর্ম থাকে, আর্ম মানে জানি যেগুলো দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয় তাকে বলা হয় আর্ম। দেখো এখানে কোনটা কোনটা কনজিকিউটিভ বলে দিয়েছে। অপোজিট কি বলছে, যদি তাদের কোনো কমন আর্ম না থাকে, যেমন এখানে ডি অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল কোন রকম কমন আর্ম নেই, এটা হচ্ছে বিপরীত কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। এবার কি অ্যাঙ্গেল সাম প্রপার্টি,
ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি, আর একটা চতুর্ভুজের ক্ষেত্রে 4টে অ্যাঙ্গেলের যোগফল 360 ডিগ্রি, এটা আমরা জানি। আর ছোটবেলায় একটা পড়েছিলাম, দেখবে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2n-4 সমকোণ, বা 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এখানে তুমি n এর জায়গায় 4 পুট করে দাও, যেহেতু 4টে বাহু আছে এখান থেকেই পেয়ে যাবে। এরকম তুমি যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করতে পারবে। ত্রিভুজ হলে কি হচ্ছে, n ইকুয়াল টু 3, তাহলে 6 - 4 2 ইন্টু 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এখান থেকে ভেরিফাই হয়ে যায় এটা। তাহলে এরকম কিছু রেজাল্টও তোমরা ক্লাস 8 9 ওই ক্লাসগুলোতে পড়েছিলে ছোটবেলায়, ওগুলো এখানে কাজে লেগে যাবে। আর এখানে কি বলছে দেখো, হ্যাঁ এখানে একটা তুমি কথা খেয়াল রাখবে, যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি হতেই হবে। তাহলে ধরো এমন 4টে কোণ দিল যাদের যোগ করে 360 ডিগ্রি হচ্ছে না, তাহলে ওই 4টে কোণ দিয়ে, বা ওই 4টে কোণ কোনো চতুর্ভুজের 4টে কোণ হতে পারে না, বা আমরা বলতে পারি ওটা দিয়ে কোনো রকম চতুর্ভুজ তৈরি করা যাবে না। যেই ক্ষেত্রে 360 ডিগ্রি হবে তখনই হবে, ঠিক আছে, এটা এখানে বলা ছিল। এবার বিভিন্ন ধরনের কোয়াড্রিল্যাটারাল আমরা জানবো। প্রথমে জানবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার ক্ষেত্রে কেবল এক জোড়া প্যারালাল সাইড আছে, তাকে বলবো ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই যে এই ছবিতে দেখো, এবি সাইডটা প্যারালাল টু ডিসি। প্যারালাল কখন হয় আমরা জেনেছিলাম, ঠিক আছে, প্যারালাল হচ্ছে এক জোড়া হলেই চলবে, তখন তাকে আমরা কি বলবো, ট্রাপিজিয়াম বলবো। এবার কি, আইসোসেলেস ট্রাপিজিয়াম, যেটা বাংলায় বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে কি বলছে, যে একটা ট্রাপিজিয়াম, প্রথমে ট্রাপিজিয়াম হতে হবে, মানে এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। পরের কাজ কি হতে হবে, এই যে নন প্যারালাল সাইড আছে যেই দুটো, এইটা এবং এইটা, এখানে আইসোসেলেসটা কাজে লাগিয়ে দাও, মানে এই দুটো সাইড যেন ইকুয়াল হয়ে যায়। তাহলে এমন একটা ট্রাপিজিয়াম যার নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল হয়, আইসোসেলেস হওয়ার জন্য যে কন্ডিশনটা লাগে। তাহলে এবি প্যারালাল টু ডিসি, আর এই এডি ইকুয়াল টু বিসি, এটা হচ্ছে আইসোসেলেস হওয়ার জন্য। প্যারালেলোগ্রাম, সামান্তরিক যেটা বলি, কখন না, যখন বোথ পেয়ার অফ অপোজিট সাইড আর প্যারালাল। এখন এগুলো বলছি, কিছুক্ষণ পরে দেখবে আরো কিছু কন্ডিশন ঢুকবে, তখন আরো মজা লাগবে। প্যারালেলোগ্রাম, যখন দুই জোড়া বিপরীত বাহু প্যারালাল হবে, এ এক জোড়া, এ এক জোড়া, তাহলে এইটা প্যারালাল টু এইটা, এইটা প্যারালাল টু এইটা, দুই জোড়া বিপরীত বাহু প্যারালাল। এখানে ছবিতে কি হয়েছে লেখা আছে, রম্বাস। রম্বাসে কি হবে, দেখো রম্বস কিন্তু একটা সামান্তরিক, একটা এমন সামান্তরিক যার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে এগুলো তো হচ্ছেই, আগেরটাই কি ছিল দেখো, আগেরটাই কেবল প্যারালাল ছিল, বিপরীত বাহুগুলো প্যারালাল। এখানে বলছে প্যারালাল তো হতেই হচ্ছে, তার সঙ্গে এই যে প্রত্যেকটা বাহু আছে, প্রত্যেকটা বাহু কিন্তু ইকুয়াল হবে। এবার এটাকে একটু ধাক্কা মেরে দাও তো এদিক থেকে, এটাকে ধাক্কা মেরে একটু সোজা করে দাও, বাহুগুলো ইকুয়াল হয়ে গেল, তখন একটা স্কোয়ার পেয়ে যাবে, বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই যে কে কোনটা হয় এগুলো অবজার্ভ করা খুব জরুরি, এগুলো নিজেরাই করতে পারবে, এখন বড় হয়েছে। ট্রাপিজিয়াম কি এই হয়, প্যারালেলোগ্রাম কি একটা ট্রাপিজিয়াম হয়, রম্বস কি প্যারালেলোগ্রাম হয়, স্কোয়ার কি রম্বস হয়, এগুলো নিজেরা ভাববে। তাহলে প্যারালেলোগ্রাম যার প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল, এই যে এখানে দেখে নেবে এগুলো। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি, আয়তক্ষেত্র। কি বলছে, এমন একটা সামান্তরিক, তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু সামান্তরিক হচ্ছে, একটা রম্বসও একটা সামান্তরিক, একটা আয়তক্ষেত্রও সামান্তরিক হয়, বর্গক্ষেত্রও সামান্তরিক হয়, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে। একটা প্যারালেলোগ্রাম, একটা এমন সামান্তরিক যার কোনো একটা অ্যাঙ্গেল যেন রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, এই রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, ঠিক আছে। একটা এমন সামান্তরিক যার কোনো একটা কোণ হচ্ছে সমকোণ, তাকে বলা হবে রেক্ট্যাঙ্গেল। আর একটা হচ্ছে মানে বাকিগুলো এমনিই হয়ে যাবে, কারণ এই অপোজিট অ্যাঙ্গেল গুলো একটু পরেই দেখতে পাবো যেগুলো ইকুয়াল হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো সাইড ইকুয়াল হওয়ার কথা কিন্তু বলেনি। এবার এটাকেই যখন তুমি সাইড ইকুয়াল করে দেবে এবং একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তখন তা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এই দেখো স্কোয়ার,
একটা বর্গক্ষেত্র কি না, এটা একটা আয়তক্ষেত্র যার পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল। অ্যাডজেসেন্ট সাইডে যে পেয়ার গুলো আছে, এইটা আর এটা অ্যাডজেসেন্ট, এইটা আর এইটা, তাহলে এরা যখন ইকুয়াল হবে আলটিমেটলি প্রত্যেকটা সাইডই কিন্তু একে অপরের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে এবং প্রত্যেকটা কোণও 90 ডিগ্রি হয়ে যাবে। এটা এখানে বলা আছে, দেখে নিতে পারবে। এবার দেখো কাইট, কাইটের বাংলা বোধহয় ঘুড়ি। তো ঘুড়ি কখন বলা হবে? একটা চতুর্ভুজ, এখানে দেখো খেয়াল রাখবে, একটা চতুর্ভুজকে কাইট বলা হবে যদি কি বলছে, ইট হ্যাজ টু পেয়ার অফ ইকুয়াল অ্যাডজাসেন্ট সাইড। এই যে এইটা এবং এইটা ইকুয়াল, যেই অ্যাডজাসেন্ট সাইড গুলো বলছি তারা কিন্তু একে অপরের সঙ্গে ইকুয়াল। দুটো, এরকম দুটো পেতে হবে কেবল, যেন দুটোই থাকে। আর এইটা এইটা দেখো, এবি আর এডি, এবি আর এডি হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, কারণ একটা কমন ভার্টেক্স থাকে অ্যাডজাসেন্ট হলে। আর সিডি আর সিবি এরাও হচ্ছে তোমার কি ইকুয়াল, কিন্তু কি বলছে অপোজিট সাইড গুলো যেন আনইকুয়াল হয়, অর্থাৎ বিসিটা অপোজিট হচ্ছে এডির, এরা দুজন আনইকুয়াল, আর এইটা সিডি আনইকুয়াল এবি, এইগুলো। এবার দেখো রিমার্কে কি বলা আছে, একটা স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গেল, একটা রম্বাস প্রত্যেকে প্যারালেলোগ্রাম হয়। একটা প্যারালেলোগ্রাম ট্রাপিজিয়াম হয়, কিন্তু ট্রাপিজিয়াম প্যারালেলোগ্রাম হয় না। কেন হয় না? ট্রাপিজিয়ামে এক জোড়া কেবল প্যারালাল হয়, অন্যটা তো হয় না। কাজেই প্যারালেলোগ্রাম হতে গেলে দুটোই মানে আমার প্যারালাল হতে হয়, এখানে তো একটা হচ্ছে, তাই ট্রাপিজিয়াম কোনোদিন প্যারালেলোগ্রাম হতে পারে না। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল বা একটা রম্বাস এই যে স্কোয়ার হতে হবে তার এমন কোনো মানে নেই। হ্যাঁ, এবার কি বলছে, একটা কাইট, একটা কাইট কিন্তু প্যারালেলোগ্রাম হয় না। কেন হয় না? বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হয়, ঠিক আছে, তো হচ্ছে না তো এখানে, এরকম কোনো ব্যাপার নেই। প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম এগুলো ভালো করে দেখতে হবে। দেখো কি কি প্রপার্টি আছে। দ্য ডায়াগোনাল অফ এ প্যারালেলোগ্রাম ডিভাইড ইট ইনটু টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। একটা সামান্তরিকের কর্ণ, এই যে কর্ণ, যে কোনো একটা কর্ণ নিয়ে নিলাম এসি, একে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে বিভক্ত করে দেয়, ঠিক আছে, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে বিভক্ত করে দেয়, মানে এটাও যা এটাও তাই। তাহলে বলো তো, একটা কমন সেন্স, যদি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় তাদের এরিয়া কি হবে বলো? সমান হবে। একজন, হ্যাঁ, একজন তো আরেকজনের উপর বসে যাচ্ছে, সমান হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবং এটাই আমরা কাজে লাগাই, দেখবে যখন কোনো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই কি করি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল করি, তাকে 2 দিয়ে গুণ করে দিই, মানে যেহেতু কনগ্রুয়েন্ট হচ্ছে একটা করলেই আর একটা ডাবল করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা এরিয়া চ্যাপ্টারটাতেও পাবো, তখন দেখতে পাবে। স্যার, হ্যাঁ বলো। এটা তো শুধু এটা তো শুধু স্যার সামান্তরিকের এরিয়া ক্ষেত্রেই, মানে ত্রিভুজের একটা এরিয়া বের করে তাকে 2 দিয়ে মাল্টিপল করে দিলেই পেয়ে যায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে তো সেটা পারি না। না পারবে না কেন? দেখো যে কোনো প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। এবার কারা কারা প্যারালেলোগ্রাম হচ্ছে, একটা আয়তক্ষেত্রেও সামান্তরিক হয়, একটা বর্গক্ষেত্রেও সামান্তরিক হয়, তাহলে যে কোনো সামান্তরিকে এই ঘটনাটা ঘটবে। এই জন্য এগুলো পড়তে হবে। কে কে সামান্তরিক হয় দেখো, এই যে এখানে লেখা আছে, স্কোয়ারও হয়, রেক্ট্যাঙ্গেলও হয়, রম্বসও হয়। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা তুমি লিখতে পারবে। বুঝতে পেরেছো? এবার বিভিন্ন ক্ষেত্রে ডায়াগোনাল গুলো কিভাবে ইন্টারসেক্ট করছে একে অপরকে, তার উপর রেজাল্ট গুলো পাল্টে যায়। যেমন রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তখন আমরা একটা অন্যরকম রেজাল্ট পেয়ে থাকি। তাহলে এই ব্যাপারগুলো বেসিক এটা। এবার দেখো একটা সামান্তরিকে কি হয়, হ্যাঁ, আগে বলছিলাম কেবল প্যারালাল হয়, এখন বলছে ইকুয়ালও হয়। ছোটবেলায় পড়েছিলাম এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাকে বলা হবে প্যারালেলোগ্রাম। একটু পরে দেখতে পাবে, ওই লেখাটাই আছে এই থিওরেমটার পরেই, করলারি করে দেখতে পাবে। আর এই অপোজিট সাইড কি হয়, ইকুয়াল হয়, কনভার্সটা এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আর কি আগেরটাই কি ছিল, অপোজিট সাইড ছিল তাই তো, এখানে অপোজিট অ্যাঙ্গেলও ইকুয়াল হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা প্যারালেলোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল গুলো কিন্তু ইকুয়াল হয়। এই যে দেখো,
এই অ্যাঙ্গেলটা অপোজিট, এই দুটো এটা ইকুয়াল হবে, একইভাবে এইটা এবং এটা ইকুয়াল হবে। ঠিক আছে, এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি। এবার এখান থেকে আমরা কি করোলারি বলতে পারি না, দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আচ্ছা, এটা তো আমরা আগের দিনেই পড়েছিলাম লাইন অ্যান্ড অ্যাঙ্গেল যখন পড়ছিলাম। এ দেখো দুটো সমান্তরাল সরল রেখা, এখানে এরকম করলাম, এই যে এখন তোমরা এই যে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এদের যোগফল তো অলওয়েজ 180 ডিগ্রি হয়, আগের দিন পড়েছিলাম না? এগুলোর নাম কি বলতো? করসপন্ডিং ইন্টেরিয়র অ্যাঙ্গেল নাকি, না কি ছিল? একই পার্শ্বস্থ অন্তঃকোণ, আমার বাংলাটা মনে আছে, এবার ইংলিশটা ভুলে গেছি। তো এদের যোগফল কিন্তু অলওয়েজ 180 ডিগ্রি হয়, যে কোনো দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 180 হবে, বি আর সি যোগ করলে 180 হবে, সি আর ডি যোগ করলে 180 হবে, ডি আর এ যোগ করলে 180 হবে। এটা এখানে বলা আছে দেখো, এ বা সাপ্লিমেন্টারিও বলতে পারো, কারণ যোগফলটা এই যে এ প্লাস ডি 180, কোথায় গেল এ প্লাস ডি? এই যে এ প্লাস ডি 180, কারণ অ্যাডজাসেন্ট হচ্ছে। আর কি বলছে? ডি প্লাস সি, এরকম তুমি বাকিগুলোও লিখতে পারবে, ডি প্লাস সি, এই যে ডি প্লাস সি, সি প্লাস বি, এ প্লাস বি, দেখো লেখা আছে, যেগুলো যেগুলো বললাম, এই যে চারটেই হবে। হ্যাঁ, এবার প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, খুবই, এগুলো ভালো করে দেখবে না। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কেবল সমদ্বিখণ্ডিত করে। এই কারণে যখন কোনো কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক করি, দেখবে এই ভার্টেক্সটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর একটা মিসিং আছে, তখন এই কনসেপ্টটা কাজে লাগানো হয় যে বাইসেক্ট করে, তাহলে মিড পয়েন্টটা দুজনেরই ইকুয়াল হবে, যে ওখান থেকে আমরা ক্যালকুলেট করে নিই। তাই তো, মনে পড়ছে? 2D বা 3D তে তোমরা করো না এই কনসেপ্টটা, 2D জিওমেট্রিতেই করো যখন প্যারালেলোগ্রামের অঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হলো আমাদের। আচ্ছা, থিওরেম 4 হয়ে গেল। হ্যাঁ, আর এখানে কি এখন অবধি যেই যেইগুলো পড়লাম এগুলোকে করোলারি করে লেখা আছে বা প্রপার্টি করে লেখা আছে, যে ডায়াগোনালটা দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ভাগ করে দেয়, অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, এটারই তুমি যদি নেগেশন নিয়ে নাও। যদি একটা কোয়াড্রিল্যাটারালে দুটো আনইকুয়াল অপোজিট সাইড পাও, তাহলে তারা কিন্তু কোনোদিন প্যারালেলোগ্রাম হবে না, যেটা ধরো ট্রাপিজিয়ামেই হচ্ছিল। ট্রাপিজিয়াম এই কারণে প্যারালেলোগ্রাম হচ্ছে না, এই যে দুটো আনইকুয়াল তোমার ইয়ে হচ্ছে অপোজিট সাইড, এগুলো দুটো ইকুয়াল হয়ে গেলে তখন তোমার কিন্তু আবার প্যারালাল হচ্ছে না। এই ব্যাপারটা প্রবলেম হয়ে যাচ্ছে। অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয় সামান্তরিকের, তাহলে এমন যদি কোনো কোয়াড্রিল্যাটারাল পাও যার অপোজিট সাইড গুলো, এই অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হচ্ছে না, তখন ওটা সামান্তরিক হতে পারে না। মানে এগুলোরই নেগেশন নিয়ে নিয়েছে, প্রপার্টি 4, প্রপার্টি 5। এবার দেখো সাফিসিয়েন্ট কন্ডিশন কি, এত কন্ডিশন কি দরকার আছে, কি হলেই যথেষ্ট? তাহলে বলছে একটা চতুর্ভুজ সামান্তরিক হবে যদি কেবল অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়ে যায়, কারণ ইকুয়াল হলে এমনিতেই প্রুভ করা যাবে যে তারা প্যারালাল হয়ে যাবে। এটা খেয়াল রাখলে থিওরেম 1। তারপর দেখো, হ্যাঁ, এখান থেকে ইফ অ্যান্ড অনলি ইফ কি বলছে, চতুর্ভুজটা সামান্তরিক হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। তাহলে অপোজিট সাইড ইকুয়াল হলে এইটা হবে, আর এইটা হলে অপোজিট সাইড ইকুয়াল হবে। আর কি বলছে, সাইড দিয়ে বললে যেমন অ্যাঙ্গেল দিয়েও বলা যাবে, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয় তাহলে ওটা একটা সামান্তরিক হবে। এই যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, তাহলেও হবে। আর কি বলা আছে দেখো, এটারই ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে দিয়েছে, দেখতে পারবে। আর একটু আগে যেটা পড়লাম, সামান্তরিকের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো একে অপরকে বাইসেক্ট করে, তাহলে এটারই উল্টো স্টেটমেন্ট, যদি কোনো কোয়াড্রিল্যাটারালে ডায়াগোনাল গুলো একে অপরকে বাইসেক্ট করে তাহলে ওটা একটা প্যারালেলোগ্রাম হবে, কোনো ডাউট নেই এখানে। এটাই দেখো ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে দিয়েছে, এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আচ্ছা, এবার যেটা ছোটবেলায় পড়েছিলে বলছিলাম, একটা চতুর্ভুজকে সামান্তরিক বলা হবে যদি এর কোনো এক জোড়া হলেই হবে, বাকি জোড়াটা এমনিই হয়ে যাবে ইকুয়াল। ঠিক আছে, এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল,
তাহলেই কাজ হয়ে যাবে। অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি আর এবি প্যারালাল টু সিডি, তাহলেই প্যারালেলোগ্রাম হয়ে যাবে। দেখছো যত যাচ্ছি পরে পরে কন্ডিশন গুলো কমে কমে আসছে, অত লাগছে না। আচ্ছা এবার দেখো কখন কি হয়, এই যে যেগুলো পড়লাম এগুলো সামারি করা আছে, আবার লেখা আছে রেজাল্ট গুলো, এগুলো দেখে নিতে পারবে যে চারটে পড়লাম। এবার কি রেক্ট্যাঙ্গেল, রম্বাস, স্কোয়ার, এদের মধ্যে কি কি প্রপার্টি আছে খুব ভালো করে দেখতে হবে। একটা আয়তক্ষেত্র, তার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আগে কি পড়েছিলাম, একটা হলেই হবে, একটা হলে বাকিগুলো এমনি হয়ে যাবে, কারণ কি বিপরীত কোণগুলো সমান হয়, এইটা ইকুয়াল টু এইটা, আর বাকি যেই দুটো কোণ পড়ে থাকছে তাদের যোগফল 180 হবে। আবার যেহেতু এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এমনি 90 90 করে প্রত্যেকটা হয়ে যাবে কাজে লাগিয়ে। দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে কি বলছে দেখো, ইচ অফ দ্য অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার ইজ এ রাইট অ্যাঙ্গেল। তাহলে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং প্রত্যেকটা বাহু তার দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, এটাই বলেছে এখানে, এটা আমরা জানি প্রত্যেকেই। আর কি বলছে এখানে দেখো, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেকের কনফিউশন হয়, এটা ভালো করে খেয়াল রাখবে। একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা ডায়াগোনাল দৈর্ঘ্য কিন্তু একই হবে, সেম লেন্থ হবে, অর্থাৎ এসি ডায়াগোনাল ইকুয়াল টু বিডি অলওয়েজ হবে ফর এ রেক্ট্যাঙ্গেল। কার ক্ষেত্রে বলছি এগুলো ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হয় না। দেখো এখানে কিন্তু কোনো রকম প্যারালেলোগ্রামের কথা আমরা বলিনি, কিন্তু আয়তক্ষেত্রের দুটো কর্ণ ইকুয়াল হয়, এসি ইকুয়াল টু বিডি, প্রপার্টি 4। আচ্ছা দেখো এখানে আমরা কনভার্স নিয়ে নিচ্ছি, যদি একটা প্যারালেলোগ্রামের ক্ষেত্রে, একটা প্যারালেলোগ্রাম কখন রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, তার জন্য এটা যথেষ্ট, যদি তার দুটো ডায়াগোনাল ইকুয়াল হয়ে যায় তখন ওটা একটা রেক্ট্যাঙ্গেলে পরিণত হবে, এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, টু ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল, দেন ইট ইজ এ রেক্ট্যাঙ্গেল। প্রপার্টি 4 হলো, প্রপার্টি 5 পড়ো। হ্যাঁ এই যে যেটা বলছিলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা বাংলায় পড়েছিলাম ওটাই লেখা আছে। এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, বাইসেক্ট তো করবেই, কিন্তু 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা দেখে নিতে পারবে। বিওসি প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে এখানে। আচ্ছা এখানে আর কি আছে, হ্যাঁ এটা কখন একটা প্যারালেলোগ্রাম রম্বস হবে, যদি ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার হয়, তাহলেই কাজ হয়ে যাবে। আর কি বলছে, স্কোয়ারের ক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্রে কর্ণগুলো ইকুয়াল হয় এবং পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, ভালো করে খেয়াল রাখো এখানে। ঠিক আছে, কার ক্ষেত্রে কি হচ্ছে। আচ্ছা তারপর দেখো কি বলছে, একটা প্যারালেলোগ্রামের যদি ডায়াগোনাল গুলো অর্থাৎ কর্ণগুলো ইকুয়াল হয়ে যায় এবং তারা একে অপরকে রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, তাহলে ওটা কিন্তু স্কোয়ারে পরিণত হবে। ঠিক আছে, আর কি বলা আছে এখানে, মিড পয়েন্ট থিওরেম, এটা তো পড়েছিলে ছোটবেলায়। যদি এবির মিড পয়েন্ট ই হয়, এসির মিড পয়েন্ট এফ হয়, তাহলে আমরা যদি ইএফ কে জয়েন করে দিই, তাহলে ইএফটা প্যারালাল টু বিসি হবে এবং ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। মনে পড়ছে এই থিওরেমটা, ক্লাস 9 বা 10 পড়েছিলে ছোটবেলায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এইটাই এখানে বলা আছে, এই যে ইএফ প্যারালাল টু বিসি, ইএফ হাফ বিসি, স্টেটমেন্টটা নিজেরা পড়ে নিতে পারবে, যেটা বলা আছে ওটাই বলা আছে এখানে, নতুন কিছু নেই। আচ্ছা আর কি আছে দেখো, কনভার্স, উল্টোটাও ট্রু, যে এরকম মিড পয়েন্টে ইয়ে করে এটাও পড়ে নিতে পারবে, কনভার্সটা তো কিছু নয়, একটা সাইড পড়লে আর একটা সাইড এমনি হয়ে যাবে। আর কি আছে, ইন্টারসেপ্ট থিওরেম, এটা কি বলছে দেখো, ইফ দেয়ার আর 3 প্যারালাল লাইনস, ঠিক আছে, তিনটে প্যারালাল লাইন আছে, ঠিক আছে। আচ্ছা কি বলছে, and the intercept made by them on one transversal, এই যে একটা ভেদক আছে, তাহলে ইন্টারসেপ্ট মানে কি, এই ভেদকটাতে এখানে ইন্টারসেপ্ট কি তৈরি হয়েছে, এ একটা ইন্টারসেপ্ট, এ একটা, এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে তুমি যদি আর একটা এরকম ভেদক পাও, তখনও যে ইন্টারসেপ্ট গুলো হবে অর্থাৎ এইটা এটা ইকুয়াল হবে, এটাই বলছে। দেখো তিনটে প্যারালাল লাইন এল এম এন, এদেরকে কে কাট করেছে, পি। আচ্ছা পি কাট করেছে, এখানে করলো,
এ বি সি এই তিনটে পয়েন্টে কাট করেছে, যাতে করে এই ইন্টারসেপ্টটা ইকুয়াল টু এইটা। আর তুমি আর একটা নিয়ে নিলে কিউ, একটা ভেদক, যেটা এল এম এন এই তিনটে স্ট্রেট লাইনকে কোথায় কাট করেছে, ডি ই এফ তিনটে পয়েন্টে। তাহলে বলছে ডিই ইকুয়াল টু ইএফ হবে। এগুলো এখানে বলা আছে। তো এই ছিল কোয়াড্রিল্যাটারালের আলোচনা। ঠিক আছে, আমরা অনেকটা আলোচনা করে নিলাম। এর পরের দিনে আমরা আলোচনা করব এরিয়া নিয়ে। ঠিক আছে, দেখবে ওই ছোটবেলায় পড়েছিলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকা একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হয় বলো? যারা বাংলা মিডিয়ামে পড়েছিল বলতে পারবে। একই ভূমি আর একই সমান্তরাল যুগল, এখানে থাকা একটা ত্রিভুজ আর একটা যদি সামান্তরিক তুমি আঁকো, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। ঠিক আছে, এরকম কতগুলো থিওরেম আছে, ওগুলো করব। এবং তারপরে আমরা পরের চ্যাপ্টার আস্তে আস্তে করব। এরপরে আমরা সার্কেল আলোচনা করব, সার্কেলের বিভিন্ন টার্ম আছে, হ্যাঁ, ওই কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই যে বিভিন্ন থিওরেম গুলো আছে, এগুলো আলোচনা করব। আমার ইচ্ছা আছে প্রথমে ক্লাস 9-এ বইটার থেকে এই এই বইটার থেকে যতগুলো তোমার জিওমেট্রি চ্যাপ্টার আছে এগুলো আলোচনা করব। তারপরে ক্লাস 10-এর বইটা ধরবো, ওখানে ওই সিমিলারিটি বা কিছু চ্যাপ্টার আছে জিওমেট্রি। প্রথম টার্গেট হচ্ছে জিওমেট্রিটা কমপ্লিট করা, থিওরিটিক্যাল পোর্শনটা। তারপর এটার উপরে এমসিকিউ আমরা করব, তারপরে মেনসুরেশন করব। এভাবে আস্তে আস্তে করব যতটা হয়। আর এই পার্টগুলোতেই বেশি তোমাদের আটকাই, অনেকেরই আটকাই দেখেছি, জিওমেট্রি, মেনসুরেশন এগুলোতে। বাকিগুলো মোটামুটি প্রত্যেকেই পারে করতে। হ্যাঁ, বাকিগুলো পরে পরে টাইম হলে দেখা যাবে, কিন্তু এইটুকু আমার করানোর ইচ্ছা আছে। জিওমেট্রি, মেনসুরেশন অ্যাট এনি কস্ট আমাকে করাতে হবে। বাকি আস্তে আস্তে দেখা যাবে।